বাড়িওয়ালা বলল, হ্যাঁ মশাই, দাঙ্গার পর থেকেই আমার এই বাড়িখানা খালি পড়ে আছে। এই অঞ্চলে আর কোনো হাঙ্গামা নেই, অথচ আমার চমৎকার বাড়িটা, তবুও লোকে কেন যে এখানে বাস করতে ভয় পায় আমি বুঝে উঠতে পারি না। আমি বললাম, বাড়িখানা আমার পছন্দই হয়েছে। আমি মিথ্যে ভয় পাওয়ার লোক নই, আর আমার কাছে বন্দুক আছে। কিন্তু আপনি কত ভাড়া চান? বেশি নয়, মাত্র 50 টাকা। এ বাড়ির জন্যে আগে আমি 125 টাকা ভাড়া পেতাম। কিন্তু একে এখন দিনকাল খারাপ, তার উপরে বাড়িখানার সুনাম আমি আবার ফিরিয়ে আনতে চাই। তাই আপাতত 50 টাকা করে পেলেই আমি খুশি। আমি বললাম, তাই সই। লক্ষ্য করলাম বাড়িওয়ালা একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাড়া কম হোক, এই পোড়ো বাড়ির জন্যে অবশেষে একজন ভাড়াটিয়া জুটল, এটাকেই সে সৌভাগ্য বলে মনে করছে। লোকটার দেহ হাড় চিড়চিড়ে, আর কথা বলতে বলতে সে ক্রমাগত হাঁপাচ্ছিল, পুরনো হাঁপানির রোগীর মতো। কিন্তু তার চোখ দুটো এমন উজ্জ্বল যে হঠাৎ দেখলে মনে হয় যেন জ্বলন্ত। আমার হাতের চাবি গোছাটা দিয়ে ধুঁকতে ধুঁকতে লাঠি ঠক ঠক করতে করতে চলে গেল। বাঁচলাম কেন জানি না। তাকে দেখে কেমন অস্বস্তি বোধ হচ্ছিল, যেন সে কোনো ভাবী অমঙ্গলের অগ্রদূত। এতদিন বিহার ছিল আমার কর্মস্থল, এখন হঠাৎ বদলি হয়েছি কলকাতায়। পরিবারবর্গকে আপাতত বিহারেই রেখে এসেছি। আমার বিহারি বেয়ারা রাম সহায়কে সঙ্গে নিয়ে কলকাতায় এসেছি বাসাবাড়ির খোঁজে। ভাড়া পেলাম মনের মতো বাড়ি, ফ্লোরের ওপর দিব্যি দোতলা বাড়ি, নিচে 4খানা ও উপরে 2খানা ঘর, তার উপরে আছে রান্না ও ভাড়ার ঘর। সংসারে মানুষ বলতে আমি, আমার স্ত্রী আর 2 ছোট ছোট ছেলে মেয়ে। সুতরাং এই বাড়িতেই আমার বেশ কুলিয়ে যাবে। গেলবারের সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামা নাকি এখানে চরমে উঠেছিল। এই বাড়িতে যারা বাস করত তাদের কেউ কেউ মারাও পড়ে, আবার কেউ কেউ পালিয়েও যায়। আজ পর্যন্ত তারা ফিরেও আসেনি। সেই থেকে বাড়িখানা পোড়ো হয়ে আছে। বাড়িখানা শহরের উপকণ্ঠে, এর আশেপাশে ছিল কয়েকটা বস্তি। দাঙ্গার সময় মারামারি, লুটতরাজ আর অগ্নিকাণ্ডের ফলে সেগুলোর অস্তিত্ব প্রায় লোপ পেতে বসেছে। আজও সেখানে বসতি নেই, দেখা যায় কেবল জনশূন্য ধ্বংসাবশেষ। তাই প্রায় আধপোয়া পথ পার না হলে এখানে কোনো প্রতিবেশীর মুখ দেখবার উপায় নেই। কিন্তু সেই বিষয়ে বিশেষ মাথা ঘামালাম না, কারণ আমি নিজে কোনো মানুষ। আমার পক্ষে প্রতিবেশীরা অনেক সময়ই বিরক্তিদায়ক। ভৃত্য রামসহায় অনেক বিহারীর মতোই বেশ ভালো বাংলা বলতে পারত। আমি তাকে রাম বলেই ডাকি। বললাম, রাম, আজকের মতো তুমি বাড়ির দোতলাটা সাফ করে রাখো। আজই সন্ধ্যার আগে জিনিসপত্র নিয়ে আমরা এই বাড়িতে উঠব। রাম বলল, যে আজ্ঞে হুজুর। ভাবতে লাগলাম, বাড়িখানা আমি ভাড়া নিতে রাজি শুনে বাড়িওয়ালার উজ্জ্বল 2 চোখ এমন যেন আরও বেশি জলজল করে উঠল। তার কারণটা কি?
কোনো আনন্দে, না এর পেছনে কোনো অন্য রহস্য আছে? সেই প্রশ্নের উত্তর যদিও পেলাম সেই রাত্রিরেই। যেমন আগেই বলেছি, বাড়ির দোতলায় মাত্র দুখানা ঘর, একখানা পশ্চিম দিকে আর একখানা দক্ষিণ দিকে। ঘর দুখানা বেশ বড়সড়। বাড়িতে এসে যখন উঠলাম তখন সন্ধ্যা হয়। স্থির করলাম নিদ্রা দেবীর আরাধনার পক্ষে দক্ষিণের ঘরই প্রশস্ত। নির্জন পল্লী, নিরালা সন্ধ্যা, নিস্তব্ধ বাড়ি নিজেদের পদধ্বনি চারিদিকে প্রতিধ্বনিত করে তুলল, ঠিক যেন আরও কেউ কেউ পদচালনা করছে আমাদের সঙ্গে সঙ্গে। অনেক দিনের খা করা পোড়ো বাড়ি, এরকম ভ্রম হওয়াটাই স্বাভাবিক। এই মিথ্যা ভ্রমটা মনের ভেতর থেকে মুছে ফেলবার চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। বারবার কোথাও যেন মনে হতে লাগলো এই বাড়িতে আমরা ছাড়াও আরও কারোর অস্তিত্ব আছে। এখনও তারা অদৃশ্য বটে, কিন্তু যে কোনো মুহূর্তে হতে পারে দৃশ্যমান। এমন ধারণার কোনো অর্থ হয় না। আমি ভীরু নই, ভূতও মানি না। ভূতের গল্প শুনেছি, কিন্তু ভূত কখনো দেখিনি এবং দেখব বলেও বিশ্বাস করি না। হয়তো মানুষের মনের ওপর কাজ করে কোনো কোনো স্থানকালের বিশেষত্ব, অসম্ভবকেও মনে হয় সম্ভবপর। নির্বাচিত ঘরে ঢুকে পড়লাম। দক্ষিণ দিকের জানালা খুলে দিতেই মন উঠল শিউরে। পেলাম কোনো একটা গলিত মৃতদেহের দুর্গন্ধ। নাকে কাপড় চাপা দিয়ে উঁকি মারলাম জানলার বাইরে। নিচে রয়েছে পচা জলে ভরা একটা খানা এবং তার পাশেই খানিকটা জমির ওপরে ভাঙাচোরা লণ্ডভণ্ড জনহীন বস্তি। কোথাও জনপ্রাণীর সাড়া নেই। বললাম, রাম, ওই খানার ধারে নিশ্চয়ই কোনো মরা কুকুর বিড়ালের দেহ পচে আছে, জানো তো? এই দারুণ গ্রীষ্মে দক্ষিণের জানলা বন্ধ করে তো ঘরেই থাকা যাবে না। চলো পশ্চিম দিকের ঘরেই যাই। রাম বলল, তাই চলুন। পশ্চিমের ঘরে হাওয়া কম হলেও দুর্গন্ধ নেই, কিন্তু অসুবিধায় পড়লাম অন্য একটা কারণে। সুইচ টেপাটেপি করেও আলো জ্বালতে পারলাম না। ইলেকট্রিকের তার কোথাও মনে হয় খারাপ হয়ে রয়েছে। নাড়াচাড়া করার পর রামকে বললাম, তুমি বাজার থেকে না বাতি কিনে আনো। আজকের রাতটা কোনো রকমে কাটিয়ে দিই, তারপর কাল সকালে উঠে অবস্থা বুঝে ব্যবস্থা করা যাবে। বাতি নিভিয়ে কেমন একটা অহেতুক অস্বস্তির ভাব মনের মধ্যে নিয়ে শয্যায় আশ্রয় গ্রহণ করলাম। শেষ পর্যন্ত ঘুমিয়ে পড়লাম বটে, কিন্তু তন্দ্রার ঘোরেও মনে হচ্ছিল ঘরের ভেতরে যেন কারা নীরবে আনাগোনা করছে। কতক্ষণ পরে জানি না, আমার ঘুম ভেঙে গেল আচমকা। আমার মুখের ওপর পড়ল কার যেন একটা উত্তপ্ত নিঃশ্বাস। আমি কি স্বপ্নলোকে বাস করছি? কিন্তু পর মুহূর্তে অনুভব করলাম ঠিক আমার পাশেই আমার গায়ের সাথে গা মিলিয়ে শুয়ে আছে আরেকটি জীবের দেহ, কোমল রোমশ জীবন্ত দেহ। স্পষ্ট শোনা যাচ্ছে তার শ্বাস প্রশ্বাসের শব্দ। সেই সঙ্গে পেলাম একটা জান্তব গন্ধ। ধর্মর করে উঠে বসে এক লাফে বিছানার বাইরে গিয়ে পড়লাম এবং পর মুহূর্তেই আচম্বিত দপ করে জ্বলে উঠল ঘরের বৈদ্যুতিক আলোগুলো। কিন্তু তখন আলো জ্বালার ব্যাপারটা আমাকে বিস্মিত করল না, কারণ সর্বপ্রথমেই আমার দৃষ্টি আকর্ষণ করলো বিছানার দিকে। কে ওখানে? কি ওখানে শুয়ে আছে? কিন্তু কি আশ্চর্য, বিছানার উপর তো কেউ নেই। কেবল বিছানার উপরেই নয়, আমার বিস্ফারিত চক্ষু সমস্ত ঘরখানা আতিপাতি করে খুঁজেও সন্দেহজনক বা ভয়াবহ কিছুই দেখতে পেল না। এটা কি ভ্রম নাকি দুঃস্বপ্ন? কিন্তু তাই যদি হবে, তাহলে বারবার সুইচ নাড়াচাড়া করে বহু চেষ্টার পরেও তো তখন আলো জ্বালতে পারিনি। সেটা হঠাৎ এখন আপনা আপনি জ্বলে উঠলই বা কেমন করে? এগিয়ে সুইচ তুলে দিলাম।
কিন্তু চেষ্টা করেও যে আলো আমি তখন জ্বালতে পারিনি, এখন চেষ্টা করেও সে আলোটা নেভাতেও পারলাম না। সবই অস্বাভাবিক ব্যাপার। তাড়াতাড়ি দরজা খুলে রামের নাম ধরে চিৎকার করে ডাকতে লাগলাম। সে শুয়েছিল দরজার বাইরের বারান্দায়। আমার চিৎকার শুনে ভিতরে ছুটে এলো হন্তদন্তের মতো। উত্তেজিত স্বরে বললাম, রাম, এতক্ষণ আমার বিছানার উপরে কে যেন শুয়েছিল, তারপরে চেয়ে দেখো ঘরের আলোটা আপনা আপনি জ্বলে উঠেছে। আমার মুখের পানে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রাম সহায় থ হয়ে দাঁড়িয়ে রইল বোবা মূর্তির মতো। সে বেশি ভয় পেয়েছে না বেশি হতভম্ব হয়েছে সেটা বুঝতে পারলাম না। আবার বিছানার দিকে চেয়েই আমার বুকটা ধড়াস করে উঠল। ও আবার কি ব্যাপার? বিছানার চাদরের ওপর রয়েছে কতগুলো কাদা মাখা পদচিহ্ন। দেখতে অনেকটা বিড়ালের থাবার মতো, কিন্তু সেগুলো বিড়ালের থাবার চেয়ে অনেক বড়। আমি চেঁচিয়ে উঠে বললাম, হলপ করে বলতে পারি 8 মিনিট আগেও এই থাবার দাগগুলো ছিল না এখানে। আতঙ্কগ্রস্ত কণ্ঠে রাম সহায় বললে, হুজুর, বাইরে চলে আসুন। বাইরেই চলে এলাম, একেবারে বাড়ির বাইরে। শেষ রাতটা আমাদের কাটলো রাস্তার রোয়াকের ওপরে। সকালে বাড়িওয়ালার সঙ্গে দেখা, সব কথা তাকে খুলে বললাম। বাড়িওয়ালা হাঁপের টান সামলাতে সামলাতে হাসবার চেষ্টা করে বলল, মিছেই ভয় পেয়েছেন। ঘরের ভিতরে ভাম এসেছিল। পাশের খানায় ভাম থাকে। কিন্তু সে বন্ধ ঘরের ভেতরে এলো কেমন করে? জানলা দিয়ে। ভাম কখনো একতলা থেকে দোতলায় লাফিয়ে উঠতে পারে? দোতলায় যখন উঠেছে নিশ্চয়ই পারে। ধরলাম তাই, কিন্তু ভাম যখন ঘরের ভিতরেই নেই, তখন তার পায়ের চিহ্ন বিছানার ওপর পড়ল কি করে? আপনি ভুল দেখেছেন। পায়ের চিহ্ন আগে থেকেই বিছানার ওপর ছিল। আর ইলেকট্রিক লাইটের ব্যাপারটা, তারের ভিতরে গলদ থাকলে অমন ব্যাপার মাঝে মাঝে হয়। আপনি পাখা চলে, লাইট জ্বলে। মশাই, আজই সব ব্যবস্থা করে দিচ্ছি। আপনার কোনো ভাবনা নেই। দেখছি বাড়িওয়ালার ওজোরের অভাব নেই। শুকনো হাসি হেসে বললাম, না, আমার আর কোনো ভাবনাই নেই, কারণ আজকেই আমি অন্য বাড়ির খোঁজে বেরিয়ে পড়ব।